ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকে চলে এসেছি আবারও একটি নতুন ভূতের গল্প নিয়ে তোমাদের পরিবার স্ক্যারি গপ্পতে। আজকের গল্পের নাম রক্ত পিশাচিনী। গল্পটির লেখক অর্ণব দাস। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। আর বেশি দেরি না করে তোমরা তাড়াতাড়ি একটা লাইক করে গল্পটা শুনতে থাকো। আর তোমরা সবাই একটু শেয়ার করে দিও, তোমরা একটু সাপোর্ট করো, পাশে থাকো। টালিগঞ্জ মেট্রোর টিকিট কাউন্টারে পিয়ালের সামনে ছিল মেয়েটা। খুচরো পয়সা নিয়ে বিশাল ঝামেলা করছিল, তাই মেয়েটি অনেকক্ষণ কাউন্টারে আটকে ছিল। অবশ্য এ রোজ দিনের ঘটনা, কিন্তু পিয়ালের চোখ আটকে ছিল মেয়েটির কোমরে। অদ্ভুত একটা ট্যাটু, কালো ক্রপ টপের জন্য ধপধপে ফর্সা কোমরে কালোয় আঁকা ট্যাটুটা কেমন যেন ঝলমল করছিল। ট্যাটুর ডিজাইনটা একেবারে হাটকে, সেই জন্যই মন দিয়ে দেখছিল পিয়াল। মেয়েটি কাউন্টার ছেড়ে চলে যাওয়ার সময় পিয়ালের দিকে একবার পিছন ফিরে তাকালো। এক পলকেই পিয়াল বুঝলো মেয়েটা প্রচণ্ডই ফর্সা, তবে চোখের মণি দুটোর কালার দুটো দুরকম, একটা খয়েরি আর একটা নীল। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল বোধহয় পিয়াল। কাউন্টারের ভেতর হাত বাড়িয়ে একটা 20-র নোট দিল পিয়াল। টোকেনটা নিয়ে দ্রুত প্ল্যাটফর্মের দিকে চলল। তখনই খেয়াল হলো ভুলটা হয়েছে। স্মার্ট কার্ডটা রিচার্জ করার ছিল, আর না করে ভুল করে টিকিট কেটে ফেলেছে। কাল সকালে রিচার্জ করে নিতে হবে। আগের মেট্রোটা ছেড়ে দিয়েছে পিয়াল। বড্ড ভিড় ছিল। এটাতে উঠেই উল্টো দিকে দরজার কাছটায় দাঁড়িয়ে যায় পিয়াল। হেডফোনটা কানে লাগিয়ে মিউজিক প্লেয়ারটা অন করে। হঠাৎ করে চমকে দেখে উল্টো দিকের সিটে মেয়েটা বসে আছে। এবার সে মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। মেয়েটা দ্রুতে আর ঠোঁটে পিয়ার্সিং করা, লিপস্টিকের কালার কালো, চোখে কাজল দেওয়া। মেয়েটার পরনে ফেডেড ব্ল্যাক জিন্সের প্যান্ট হট। এমন যেন গথিক গল্পের হিরোইন লাগছে মেয়েটিকে। মেয়েটার দিক থেকে কিছুতেই চোখ সরাতে পারছে না পিয়াল। কোনো এক অমোঘ আকর্ষণে মেয়েটা ওকে নিজের দিকে টেনে নিচ্ছে। মেয়েটার পাশের সিটটা ফাঁকা হতেই পিয়াল ওই জায়গাটা দখল করলো। মেয়েটার শরীর থেকে চমৎকার পারফিউমের সুগন্ধ আসছে। পিয়ালের মাথা ধরে যাওয়ার মতো অবস্থা হলো। তার বারবার মনে হতে লাগলো সে যেন বুঝি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বিস্ময়ের ধাক্কা তখন শেষ হয়নি। মেয়েটি ওকে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, আপনার ফোনটা একটু দেবেন? আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। পিয়াল কিছু বলতে গিয়েও বলতে পারল না, শুধু নিজের মোবাইলটা বাড়িয়ে দিল। মেয়েটা ওর ফোনটা নিয়েই আবার 2 মিনিটের মধ্যেই ফেরত দিয়ে দিল। থ্যাংক ইউ সো মাচ সুইট। পিয়ালের গাল লাল হয়ে গেল লজ্জায়। প্রথম কোনো মেয়ে পিয়ালকে সুইট বলেছে। হাই, আমি পার্নো, তুমি? আমি আমি পিয়াল বোস, একটা প্রাইভেট ব্যাংকে ইন্স্যুরেন্স বেচি। ওয়াও, ভেরি গুড। তুমি যেমনি হ্যান্ডসাম তেমনি ব্যাংকারও। এখন কি ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যাচ্ছ? হ্যাঁ, মানে না, সেরকম কিছু না। কেন বলুন তো? ওকে, তাহলে আমার সাথে একটু যাবে? আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এই 30 মিনিটের কাজ। ওটা শেষ করে আমরা একসাথে লাঞ্চ করে মুভি দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সামনের মেট্রো স্টেশনে দুজনেই নেমে গেল। অটোতে কিছু দূর গিয়ে তারপর কিছুটা পথ হেঁটে একটা বিশাল 3তলা বাড়ির কাছে এসে পৌঁছালো পিয়াল আর পার্নো। ওই বাড়িটার বাইরে সাইনবোর্ড লাগানো আছে, নৃত্যম ডান্স একাডেমি। রিসেপশনের মেয়েটি পার্নোর দিকে এক পলক তাকিয়ে পিয়ালকে ভালো করে সরজমিনে দেখল। পার্নো পিয়ালকে বলল, ডার্লিং, তুমি একটু বসো, আমি কাজ সেরে আসছি। নার্গিস, স্যারকে জুস দাও। কিছুক্ষণের মধ্যেই নার্গিস পিয়ালকে টকটকে লাল কালারের মকটেল দেয়। জুসটা মুখে নিতেই পিয়ালের মাথা কেমন যেন করে উঠল। পার্নোর গায়ের সেই গন্ধটা আবার পেতে লাগলো। এবার আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল।
পিয়াল চোখ মেলে তাকালো। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। তারপরেও সে দেখতে পাচ্ছে মেয়েটিকে। বয়স কত হবে, 20-21 কিংবা কিছুটা বেশি। দেখতে খুবই সুন্দর, কিন্তু মন মোটেও সুন্দর নয়, এক কথায় ভয়ঙ্কর। মেয়েটার বাইরের চেহারা, ভেতরে যে এমন একটা রূপ আছে সেটা কেউ না দেখলে বিশ্বাস করতেই পারবে না। সে নিজেও জেনেছে অনেক দেরিতে, এত দেরি যে এখন আর তার কিছুই করার নেই। পিয়াল মাথা ঝাড়া দিয়ে দেয়াল থেকে সরে আসার চেষ্টা করলো, কিন্তু পারল না। ওকে দেয়ালের সাথে আংটা দিয়ে বেঁধে রাখা হয়েছে, পা দুটো আংটার সাথে বাঁধা আছে, তবে হাত দুটো কোথায় ঠিক দেখতে পারছে না। তবে অবশ হয়ে আছে, চাইলেও নাড়াতে পারছে না। ও চিৎকার করতে গিয়ে বুঝলো যে ওর মুখটা এমনভাবে বাঁধা যে জিভটাও নাড়ানো সম্ভব নয়। কতদিন ধরে এখানে সে আছে বলতে পারবে না। মাঝে জ্ঞান আসে, আবারও চলে যায়। ওকে এক ফোঁটা জলও দেওয়া যায় না। ও একেবারে মৃত্যুর কাছাকাছি এসে গেছে, কারণ ওর শরীরে আর বেশি রক্ত নেই। তাকে আর ওদের প্রয়োজন নেই, তাই ওকে আর বাঁচিয়ে রাখবে না ওরা। ওর শরীরের সাথে বিশেষভাবে তৈরি এক যন্ত্র লাগানো আছে। ওর শিরার সাথে কয়েকটা স্যালাইনের টিউবের মতো কয়েকটি টিউব লাগানো আছে। ওই টিউবগুলো মুখের মধ্যে নিয়ে টান দিলেই শরীরের তাজা রক্ত চলে যায় তাদের মুখের মধ্যে। এমন ভয়ানক দৃশ্য অনিচ্ছা সত্ত্বেও দেখতে হয় পিয়ালকে, কারণ আজকে এসেছে একটা লাল রঙের পাতলা শাড়ি পরেই। এমনিভাবে পরানো শাড়ি পরে থাকে যাতে তার রূপ যৌবন অশ্লীলভাবে ফুটে ওঠে। এই জন্য সহজেই আকৃষ্ট হয় উঠতি বসতি কোনো তরুণ অথবা যুবক। এরকম ফাঁদেই পা দিয়ে যে কী ভুল করেছে এখন টের পাচ্ছে পিয়াল। পারনো আসতে সেই পরিচিত গন্ধটার নাকে আসলো পিয়ালের। এবার সে পিয়ালের শরীরের সাথে লাগানো টিউবটিকে মুখের মধ্যে নিয়ে অনেকটা হুক্কা টানার মতো জোরে টান দিতেই ওর রক্ত পারনোর মুখের মধ্যে যেতে লাগলো। রক্তে মুখটা ভরে গেল, কিছুটা ঠোঁট বেয়ে নেমে আসতে থাকে, সেটাকেও চেটে খেয়ে ফেললো পারনো। তারপরে ওর মুখের মধ্যে ফুটে উঠল এক পৈশাচিক উল্লাসের হাসি। হঠাৎই মেয়েটার রাগে ফেটে পড়ল, কারণ আর টিউবটার মধ্যে দিয়ে রক্ত আসছে না। পিয়ালের চোখ আবেশে বন্ধ হয়ে আসতে লাগলো। এরপর শুধু একটা ঝাঁকুনি দিয়ে নিথর হয়ে গেল পিয়ালের দেহ। শেষ রাতে পিয়ালের দেহকে গঙ্গার জলে ফেলে আসলো পারনো ছাড়া আরও 3 জন। কেউ জানতেই পারল না যে পিয়াল নামের এক তরতাজা ছেলে পৃথিবী থেকে উধাও হয়ে গেল। জলপাইগুড়ির ছেলে সন্দীপন এই শহরে নতুন এসেছে। ফিজিক্সে নেট কোয়ালিফাই করে JRF করতে এসেছে বিখ্যাত এক প্রাইভেট ইউনিভার্সিটিতে। ইন্টারনেটে অ্যাড দেখে এই ফ্ল্যাটে ভাড়াটে হিসাবেও এসেছে আজ সকালেই। ছোটোবেলা থেকে একা থাকতে ভালোবাসে ও, তাই কারোর সাথে রুম শেয়ার করতে খুব একটা রাজি নয় সে। রুমটা ছিল বেশ ছিমছাম। দক্ষিণমুখী এই ফ্ল্যাটে লিভিং রুমখানা বিশাল, তাও আবার পুরো কার্পেটে মোড়া। ফ্ল্যাটের মালিকের দৌলতে সোফা সেট, ডাইনিং টেবিল, কাঠের কাবার্ড, স্ট্যান্ড ল্যাম্প, জমিদার বাড়ির মতো বড় সড়ো ঝাড়বাতি, বিশ্বসেরা পেন্টিং, সব মিলিয়ে এলাহি ব্যাপার। অত্যাধুনিক রান্নাঘর হলেও ও এমন একজন ভজহরি মান্নামার্ক শেফ যে সারা জীবন কোনো দিনই জল গড়িয়েও খায়নি। তাই বাড়ির মালিকই সেন্টার থেকে ওর জন্য রান্নার মাসি ঠিক করে দেন। ফোন করে দেওয়ায় সেই মাসি এসে উপস্থিত হয়েছেন রান্নার জন্য। কিন্তু বাড়িতে কোনো আনাজপাতি নেই, তাই উনি নিজে বাজার করে ভাত, ডিমের ঝোল, আলু ভাজা করে আর ডাল করে দিয়ে বিকেলে আসবেন বলে যান। চা খেতে খেতে সন্দীপন বারান্দায় আসতেই ওর চোখে পড়ল পাশের বিল্ডিংটার দিকে। নামটা বেশ সুন্দর, নিত্যম ডান্স একাডেমি। সেই বিল্ডিংয়ের ছাদে এক মুহূর্তে একটা মেয়ে এসেছে জামা কাপড় মেলতে। মেয়েটার পরনে হলুদ রঙের ক্রপ টপ আর নীল রঙের হট প্যান্ট। টপটা নাভির আগে এসে শেষ হয়ে গেছে, তাই নাভিতে লাগানো সোনালি রিংটা সূর্যের আলোয় বেশ চকচক করছিল। মেয়েটার লোভীন পায়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে সন্দীপন।
হঠাৎ ওর দিকে তাকিয়ে মেয়েটা হেসে ফেলল। এই প্রথম কোনো মেয়ে ওর দিকে তাকিয়ে হাসলো। এটা ভেবেই ও শাহরুখ খানের জায়গায় নিজেকে কল্পনা করে নিল। কাজ শেষ করে মেয়েটা চলে যাওয়ার আগে ওর দিকে তাকিয়ে আর একবার হেসে নিচে নেমে গেল। কিছুক্ষণ পরে মেয়েটাকে নিচের চায়ের দোকানের দিকে যেতে দেখে সন্দীপন রীতিমতো দৌড় লাগলো তার সাথে কথা বলার জন্য। কাকু, একটা চা আর প্রজাপতি বিস্কুট দেবেন। মেয়েটার কথা বলা শেষ হবার আগেই সন্দীপনও বলে উঠল, আমাকেও চা আর প্রজাপতি বিস্কিট দেবেন কিন্তু। এবারে মেয়েটি আবার হেসে ওঠে। তারপর ওর দিকে হাত বাড়িয়ে বলে, আমি পারনো, আর তুমি? পারনোর হাত স্পর্শ করে সন্দীপনের বুকের মধ্যে রীতিমতো গিটার বাজতে শুরু করে। সেটা বুঝতে পেরেই ওর চোখের সামনে হাত নাড়িয়ে পারনো জিজ্ঞেস করে, হ্যালো, কোথায় হারিয়ে গেলে? এবারে সন্দীপন অস্বস্তিতে পড়ে যায়। কোনো রকম নিজেকে সামনে নিয়ে বলে, আমি সন্দীপন, জলপাইগুড়ি থেকে এসেছি। অ্যাকচুয়ালি এই প্রথম কোনো সুন্দরী মেয়ের সাথে কথা বলছি। কথাটা শুনেই পারনো বলে উঠল, এত সুন্দরী মেয়ে যে তোমার সাথে কথা বলছে, তাহলে তো তোমার উচিত আমাকে ট্রিট দেওয়া। আমাকে ট্রিট দাও। বলেই ডান হাত বাড়িয়ে দিল ওর দিকে। কিছুটা লজ্জা পেয়ে মাথা চুলকাতে শুরু করলো সন্দীপন। তারপরে ধীরে ধীরে বলতে লাগলো, এই মুহূর্তে তো কোনো গিফট কিনিনি, তবে তুমি চাইলে আজকে দিনটা তোমার স্পেশাল বানিয়ে দিতে পারি। পারনো? ও তাই নাকি? ওকে, আমি রাজি। ওকে, একবার আপাদমস্তক দেখে নিয়ে একটু অবাক হয়ে সন্দীপন, তুমি এই ড্রেসে? কেন, এই ড্রেসে আমাকে ভালো লাগছে না? একদম বম্বশেল, কিন্তু একটাই কেলোর কীর্তি হয়ে গেছে। কলকাতায় তো আমি একেবারে নতুন, বেশি কিছু চিনি না। কোনো অসুবিধা নেই, আমি ঘোরাবো, তুমি না হয় স্পন্সর করে দিও। ডান। বলতেই দুজনের চায়ের ভাতটা ডাস্টবিনে ফেলে এগিয়ে গেল। পারনো এদিকে সামনে দাঁড়ানো হলুদ ট্যাক্সির সামনে জানালায় নক করলো। ড্রাইভার কাজ নামাতেই ও বলল, হাওড়া যাবে? ড্রাইভার বলল, 50 টাকা বেশি দেবেন প্লিজ। সন্দীপন, ঠিক আছে বলে পিছনের দরজাটা খুলে দেয় পারনোর জন্য। একবার ওর দিকে তাকিয়ে পারনোর সিটের ওপর বসলো সন্দীপন ওর পাশে এসেই বসে। ড্রাইভার এবার মিটার ডাউন করে গাড়ি চালাতে শুরু করে। ধীরে ধীরে পারনোর নগ্ন পায়ের স্পর্শ সন্দীপনের মধ্যে কামোত্তেজনা বাড়িয়ে তুলছে। অনেক কষ্টে নিজেকে সামলে রাখে সে। যখন ওরা হাওড়া স্টেশনের সংলগ্ন পার্কে পৌঁছায় তখন দেখতে পায় লাইনের কাউন্টারে বিশাল ভিড়। তড়িঘড়ি করে সন্দীপন লাইনে দাঁড়িয়ে পড়ে। মিনিট 15 পরে টিকিট কেটে দুজনে প্রবেশ করে পার্কের মধ্যে। পারনো ওকে নিয়ে এগিয়ে যায় বেশি গাছপালা দিয়ে ঘেরা বিশেষ অঞ্চলের দিকে। সেখানে পৌঁছেই সন্দীপন রীতিমতো অবাক হয়ে যায় একটি 50 লোকের সাথে একটি 16 বছরের মেয়ের অর্ধনগ্ন প্রেম দেখে। এবার ওর মুখটা ঘুরিয়ে নিজের দিকে করে পারনো বলল, তুমি কি অন্যদেরকে দেখতে এখানে এসেছো নাকি আমার সাথে সময় কাটাতে? সন্দীপন আমতা আমতা করে থাকলেও ও এবার বলে, আমাকে কি একটুও ভালো লাগেনি তোমার? এরপরে একটা বেঞ্চের ওপর বসিয়ে সন্দীপনের প্যান্টের ওপর দিয়ে উত্তেজিত করতে শুরু করে দেয় পারনো। কিছুক্ষণের মধ্যেই নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে থাকে সন্দীপন। এরপর প্যান্টের চেন খুলে শুরু করে দেয় মোহন। সন্দীপন জীবনে প্রথমবার কোনো নারীর স্পর্শ পেল। সে পারিপার্শ্বিক সব কিছু ভুলেই মেটে ওঠে শরীর খেলায়। ওদের ঠোঁট দুটো এমনভাবে একে অপরের সাথে জুড়ে আছে যা দেখে কারোর মনেই হতে পারে এরা কতকালের চেনাশোনা। এরপর তৃপ্ত পর্ণ সন্দীপনকে বলে, খিদে পায়নি? সন্দীপনের তখনও ঘোর কাটেনি। সে কোনো রকম উত্তর দেয়, তুমি যা খাওয়াবে তাই খাবো। পার্নো দুষ্টুমি ভরা হাসি হেসে বলে, বেশ তো, তাহলে আমি নিজের হাতে তোমাকে রেঁধে খাওয়াতে চাই। যাবি আমার রুমে? সন্দীপন এক ঝটকায় উঠে বলে, হ্যাঁ আমি যাব। অল্প হেসে পার্নো ওর হাতটা ধরে এগিয়ে যায় সামনে ওয়েট করা গাড়িটার দিকে। নিজের মনে রাজকুমারীর জন্য পেছন দিকের দরজা খুলে একটু সরে দাঁড়ায় সে। অল্প হেসে পার্নো প্রবেশ করে। সিটে বসতেই সন্দীপনও গিয়ে ওর পাশে বসে।
ওর ঘাড়ের মধ্যে পার্নো মাথা রেখে নিশ্চিন্তে চোখটা বুঝতে বুকের ছাতি চওড়া হয়ে যায় সন্দীপনের। ডান হাতটা বাড়িয়ে দিয়ে পার্নোর কাঁধটাকে আঁকড়ে ধরে রেখে নিচের চোখ বাজেও পার্নোর ডাকে যখন সন্দীপনের ঘুমটা ভাঙল তখন ওরা পৌঁছে গেছে গন্তব্যস্থলে। পরম যত্নে নিজের প্রেয়সীকে গাড়ি থেকে নামতে সাহায্য করেও। তারপর দুজনে এগিয়ে যায় পার্নো রুমের দিকে। 3 তলায় পার্নো রুমে পৌঁছতেই সন্দীপন দেখতে পায় সেখানে একটা আলমারি, টিভি, ফ্রিজ আর 2টো বেড আছে। ওকে সেখানে রেখে পার্নো চলে যায় কিচেনের দিকে। এদিকে এতটাই খিদে পেয়েছিল সন্দীপনের যে আর কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না ও। কি মনে করে ফ্রিজটা খুলতেই দেখতে পায় সেখানে একটা প্লেটের উপর রাখা আছে চপ জাতীয় কিছু। ওটা দেখে আর কন্ট্রোল করতে না পেরে খেতে শুরু করে সেটাকে। চপের মাংসটা কেমন যেন গন্ধ অন্যরকম, তবু খিদের চোটে খেতে থাকে সন্দীপন। প্রায় যখন শেষ করেই ফেলেছে ও তখনই থালা ভর্তি লুচি আর চিকেন নিয়ে ঘরে প্রবেশ করে পার্নো। ওকে চপটা খেতে দেখে রীতিমতো চমকে যায় ও। চিৎকার করে ওঠে, তুমি ওটা খেতে পারলে? পার্নোর কথার উত্তরে সন্দীপন শুধু হেসে বলল, এটাতে কেমন একটা গন্ধ আছে ঠিকই, কিন্তু খেতে খুব ভালো। এবার পার্নো হেসে বলল, আচ্ছা এবার এই লুচিগুলো খেয়ে ফেলো তো। জীবনে এ প্রথম নিজের প্রিয় খাবার চোখের সামনে দেখেও সন্দীপনের মধ্যে সেরকম একটা ভাবান্তর লক্ষ্য করলো না পার্নো। কোনো রকমের 2টো লুচি 1 টুকরো চিকেন দিয়ে খেয়ে উঠে পড়ল সে। খাওয়া দাওয়া হয়ে গেলে ওয়াশরুম থেকে ফিরে এসে পার্নোর ঘরে গেল সন্দীপন। কিছুক্ষণের মধ্যে নুডলস ড্রপ পরে সন্দীপের সামনে এসে দাঁড়ালো ও। অমনি সন্দীপন ওকে টান মেরে নিচের দিকে টেনে নিল। তারপর ওর নুডলস ট্র্যাপ খুলে ফেলে দিল এক টানে। ওর কামিনী শরীরকে ঠেকাতে পারে হয়তো কোনো পুরুষেরই ক্ষমতা নেই। এবার এগিয়ে এসে পার্নোকে পাঁচকোলা করে তুলে নিল সন্দীপন। পরম যত্নের সাথে ওকে শুয়ে দিল বেডের উপরে। ধীরে ধীরে এগিয়ে গেল বেডের দিকে। হাঁটু গেড়ে বসলো ওর পায়ের কাছে। ঠোঁট বোলাতে শুরু করলো ওর সুগঠিত মসৃণ ধপধপে ফর্সা পা জোড়ায়। একসময় নিজেই উঠে বসে পার্নো। সন্দীপন তখন এক ধাক্কায় ফের শুয়ে দিল বেডের মধ্যে। এক কনুইয়ের উপর ভর দিয়ে শুয়ে পড়লো ওর এক পাশে। কাত হয়ে শুয়ে জোরে ধরলো ওকে। ঘর্ষণের প্রবল্য ও অনুভব করলো শিরশির করে কাঁপছে পার্নোর গোটা শরীরটা। দর আকারে ওর কাত করে শুয়ে দিল সন্দীপন। পিছন থেকে টান দিয়ে খুলে ছুঁড়ে ফেলে দিল ওটা। এবার ওর পিছনে শুয়ে গায়ের সাথে সেটে 2 হাতে অত্যাচার শুরু করলো ওর ওপর। সন্দীপনের হাতের স্পর্শ পেয়ে শক্ত হয়ে উঠল ওর। ও মুখ গুরজল পার্নোর ঘাড়ের পিছনে গহীন নেশায় গন্ধ চুলের অরণ্যে। পার্নো চুলের গন্ধে বহু গুণে বাড়িয়ে দেয় ওর কামাত্মজা। সন্দীপন উঠে বসে চিৎকার করে শুয়ে দিল ওকে। হালকা দুর্বাকাশের মতো রোমাঞ্চিত ওর সামান্য ফুলো ফুলো ত্রিভুজটা। ইতিমধ্যে ওর গরম গোয়ায় ঢুকে গেছে সন্দীপনের দেহ। কামোত্তেজনায় বারবার দেহটাকে উপর দিকে তুলতে লাগলো পার্নো। তারপর অগ্নুৎপাত শুরু হলো। আবার স্রোত পেরিয়ে আসার পরে শান্ত হলো শরীর। দেখতে দেখতে কোথা থেকে যে সময় কেটে গেল সেটা বুঝতেই পারলো না ওরা দুজনে। ঠিক সে সময় পার্নোর ঘরের দরজাটা নিঃশব্দে খুলে গেল। রক্তপিপাসী বান্ধবীরা একে একে উপস্থিত হয়েছে সেই ঘরের মধ্যে। সেখানে এই মুহূর্তে বাইরের পরিবেশ ভুলে গিয়ে দুজনে একমত। এদের মধ্যে থেকে একজন সন্দীপনকে ধাক্কা মেরে সরিয়ে দিল। ওর মাথাটা গিয়ে লাগলো দেওয়ালের মধ্যে। এরপর আর কোনো হুঁশ ছিল না ওর। যখন জ্ঞান ফিরল তখন দেখতে পেল দেয়ালে লাগানো একটি যন্ত্রের সাথে ওর শরীরটা বাঁধা রয়েছে, আর তার সাথেই কয়েকটি নল ঢোকানো আছে ওখানে। সেই বলেই মুখ লাগিয়ে রক্তের স্বাদ নিতে গিয়ে রীতিমতো মুখ বিকৃতি করে উঠল একজন। সেদিক দেখে পার্নো বলল, ও এখন আমাদেরই একজন। এইভাবেই পার্নো আরও অনেকজনকে এইভাবেই তার বশে করে নিল। সে গল্পটা কেমন লেগেছে তোমরা গল্পটি কমেন্ট করে জানিয়ে দিও, আর একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে।